সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা দুটি বিষয়ের এক সম্মিলনে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে একই সঙ্গে মেডিকেল শিক্ষা বা মেডিকেল এডুকেশন এবং কার্ডিয়াক সার্জারির যে আধুনিকায়ন বা ভবিষ্যৎ, এই দুটি বিষয়কে যদি মিলিয়ে আমরা কথা বলতে চাই তাহলে দেখা যাবে যে মেডিকেল শিক্ষা যেখান থেকে যেটা ভিত্তিটি শুরু হয়, যারা ভবিষ্যতে কার্ডিয়াক সার্জন হবে, যারা ভবিষ্যতে একজন বিশেষজ্ঞ হবে অথবা একজন ডাক্তার হবেন, তাদের শুরুটা আসলে কিভাবে হচ্ছে, সেই ভিত্তির জায়গাটি কতখানি মজবুত হচ্ছে এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপটটি রয়েছে মেডিকেল শিক্ষার যে আধুনিকায়ন রয়েছে সেটির সঙ্গে আমরা সম্পৃক্ত কতখানি হতে পারছি। একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যদি আমরা তুলনায় আসি তাহলে আমরা কোথায় আছি। এরই পাশাপাশি আমরা কার্ডিয়াক সার্জারি নিয়ে কথা বলবো, কারণ আমাদের আজকের অতিথি দুজনই কার্ডিয়াক সার্জন এবং সেই কার্ডিয়াক সার্জারির একেবারে শুরু থেকে বাংলাদেশে কিভাবে শুরু হলো এবং সেই সেবাটি শুধুমাত্র শহর কেন্দ্রিক মানুষের জন্য যদি সীমাবদ্ধ না থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যদি আমরা উন্মোচিত করতে চাই তাহলে কী কী ধরনের পদক্ষেপ দরকার এবং বিশ্বের সঙ্গে মিলিয়ে এর আধুনিকায়ন কিভাবে করব, এসবগুলো বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, কার্ডিয়াক সার্জন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও স্টুডিওতে যুক্ত রয়েছেন ডাক্তার শাকিল ফরিদ, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, ক্যামব্রিজ, যুক্তরাজ্য, চেয়ারম্যান ইলেক্ট, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। ডাক্তার শাকিল ফরিদ, আপনাকে স্বাগত আমাদের। ধন্যবাদ। আমরা একেবারে শুরুতে স্যার আপনার কাছেই চলে আসি, অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। যে কথাটি বলছিলাম যে সব কিছুর ভিত্তিটি যদি আসলে শক্ত না হয় তাহলে কিন্তু ভবিষ্যতের জায়গাটিও কিন্তু নড়বড়ে হয়ে যায়। যে ডাক্তার আজকে তৈরি হচ্ছে বাংলাদেশে তাদের মান নিয়ে অনেক সময় কিছু সংশয় তৈরি হয়, কারণ আমাদের বর্তমানে যে মেডিকেল কলেজের সংখ্যা সেটি কিন্তু অনেক, প্রায় 110টির কাছাকাছি। সেখান থেকে সব মানসম্মত ডক্টর বা ডাক্তার বের হচ্ছে কিনা, যে চিকিৎসার যে কারিকুলামটি রয়েছে সেটি আসলে কতখানি যুগোপযোগী, সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই বলি যে একেবারে এন্ট্রি পয়েন্ট, যে এমবিবিএসে যারা আসলে ঢুকছেন বা এন্ট্রি পয়েন্টটি যেটি রয়েছে সেটির মানটি আসলে এবং সেটির স্বচ্ছতা কিভাবে নির্ধারিত হয়, এবং বর্তমানে যেহেতু আপনি স্বাস্থ্য শিক্ষার অধিদপ্তরের দায়িত্বে রয়েছেন, ভবিষ্যতে আপনার পরিকল্পনাটি কি? ধন্যবাদ। খুবই ভালো প্রশ্ন করেছেন। মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্ট যে কোনো একজন মেডিকেল শিক্ষার্থীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। আমরা নিজেদের ভর্তি পরীক্ষার কথা যদি মনে করার চেষ্টা করি, আমরা কি আবেগ এবং অনুভূতির মধ্য দিয়ে সেই দিনটি পার করেছিলাম বা সেই সময়টি পার করেছিলাম, আমাদের সবাই সেটা মনে আছে। এবছর যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেটি আগামী 2025 সালের 17ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশে মোট 15টি কেন্দ্রে একসাথে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা ধারণা করছি আনুমানিক 1.5 লক্ষের মতো ছাত্রছাত্রী এই ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এবং আপনি আপনার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে প্রায় 110টির মতো মেডিকেল কলেজ এই মুহূর্তে রয়েছে, তার মধ্যে 37টি হচ্ছে সরকারি মেডিকেল কলেজ এবং 67টি আছে বেসরকারি মেডিকেল কলেজ। এই ভর্তি পরীক্ষার্থীরা এই পরীক্ষাটার মাঝ দিয়ে সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত হবেন এবং তারা তাদের যে পছন্দের তালিকা সেই অনুযায়ী তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। এবছরের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। সেটা হচ্ছে যে নম্বরের ডিস্ট্রিবিউশনটা, মেজর যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে নম্বরের ডিস্ট্রিবিউশন। আগে গত বছর পর্যন্ত আমরা যে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ যে অ্যাডমিশন টেস্টটি হয় সেটির জন্য বরাদ্দ ছিল 100 নম্বর, আর এইচএসসি এবং এসএসসির জিপিএ সেখান থেকে আসতো 200 নম্বর। এর মধ্যে এইচএসসির জিপিএ থেকে নেওয়া হতো 125 এবং এসএসসির জিপিএ কে নেওয়া হতো 75 নম্বরে। এই মোট মিলে 300 নম্বর। কিন্তু আপনি জানেন যে এবছর আন্দোলন এবং অন্যান্য কারণে বেশ কয়েকটি বিষয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি কয়েকটি সাবজেক্টের। সেই কারণে এবছর আমরা এই পরিবর্তনটা এনেছি। এর ফলে যেটা হয়েছে যে আমরা এইচএসসি এবং এসএসসি দুটোর জন্যই
সমান গুরুত্ব দিচ্ছি, 50-50 করে ওয়েটেজ দেওয়া হচ্ছে এবং পুরোটা মিলে 100 নম্বর, অর্থাৎ আমাদের যে অ্যাডমিশন টেস্ট হবে সেটাতে 100 নম্বর এবং এইচএসসি এবং এসএসসি তার প্রাপ্ত গ্রেড আছে সেখান থেকে 100 নম্বর। এই দুটো মেধার মূল্যায়নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ। মেধার মূল্যায়নটি সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু এবছর বেশ কয়েকটি পরীক্ষা হয়নি এজন্য ওয়েটেজ এইচএসসির ওয়েটেজটা কমানোর জন্য এই পরিবর্তনটা করা হয়েছে। মানে আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে শুরুটাই আপনার কাছ থেকে শুনলাম যে এবারের এন্ট্রিটি কিভাবে হবে। আমি ডাক্তার শাকিল ফরিদ আপনার কাছে যদি আসি, যে একটি আমি বলবো বহমান জীবন আপনার, যে বাংলাদেশ থেকে পাস করে বাংলাদেশ থেকে পাস করে তারপরে ইউকেতে গিয়েছেন, সেখানে কার্ডিয়াক সার্জন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। তো এই যে শিক্ষার যে ধারাটি, মানে আমরা আপনি এখানে পড়েছেন আবার ওখানে গিয়ে দেখেছেন ওদের ধারাটি, আসলে মূল পার্থক্যগুলো কি মনে হয়েছে আপনার কাছে, যে যে জায়গাটিতে আসলে আমাদের আরো উন্নতি করার দরকার ছিল? আচ্ছা, সো প্রথমেই দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। ইটস এ গ্রেট প্রিভিলেজ। সো আমি এই দেশ লিভ করি 2005-এ। এর আগে আমি এমবিবিএস পাস করে এখানে পোস্ট গ্র্যাজুয়েশনও করি, এফসিপিএস কমপ্লিট করে যাই। সো আমার কাছে সবচেয়ে ডিফারেন্ট যেটা মনে হয়েছে যে ইংল্যান্ডের সাথে ওখানে খুব প্র্যাকটিক্যাল সব কিছু। ধরেন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আমরা খুবই ফরচুনেট যে আমরা প্রফেসর নাজমুল হোসেনরা আমরা খুব ভালো ভালো কিছু টিচার পেয়েছি যারা বাইরে কাজ করেছে, দেশেও কাজ করেছে। আমরা খুব ফরচুনেট নিজেদেরকে মনে করি। কিন্তু অ্যাজ ইউ নো যে মেডিকেল এডুকেশন কিন্তু একটা প্রোগ্রেসিভ যেটা 5 বছর আগে হতো, এখন জিনিসটা একটু ডিফারেন্ট করে করতে হবে, এরপরে আরও ডিফারেন্ট করতে হবে। আমি আপনাকে এখনকার সিচুয়েশনটা বলি। আমি কেমব্রিজ এবং অক্সফোর্ডে মেডিকেল কলেজের টিচিংয়ের সাথে মানে গভীরভাবে জড়িত, কারণ আমি দুটাতেই কাজ করেছি। ওখানে খুব প্র্যাকটিক্যাল। প্রথম 2 বছর স্টুডেন্টদেরকে একদম বেসিক নলেজটা দেওয়া হয় হিউম্যান বডি সম্পর্কে, কিভাবে একটা হিউম্যান বডি কাজ করে। ধরেন একটা হার্ট, কি স্ট্রাকচার আছে হার্টে, কিভাবে এটা কাজ করে। এটা 3rd ইয়ার থেকে কিন্তু একদম প্র্যাকটিক্যাল, 3rd ইয়ার থেকে 6th ইয়ার পর্যন্ত। তো যেটা হয় ওদের মেডিকেল কলেজে ঢোকার আগে কিন্তু একটা স্টুডেন্টকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলে। ধরেন ও লেভেল কেউ করছে, সে ডাক্তারি পড়তে চায়, এখন সে জানেন একটা ডাক্তারের লাইফ কেমন, সে কি লাইক করবে নাকি, ডাক্তারদের চ্যালেঞ্জ কীরকম। তারা অনেক সময় যেটা করে টেস্টার উইক করে, তারা এসে ইলেকটিভ অথবা টেস্টার উইক যেটা বলি, 1 সপ্তাহের জন্য একটা হসপিটালে, ধরেন বাংলাদেশের একটা ও লেভেলের স্টুডেন্ট প্রফেসর নাজমুল হোসেনের মতো কারোর সাথে 1 সপ্তাহ কাটালো কার্ডিয়াক সেন্টারে, দেখলো কি হচ্ছে, জুনিয়র ডাক্তাররা কীভাবে কাজ করছে। তারপরে সে মনে করতে পারে যে ওয়াও, এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, আমি ডাক্তার হতে চাই। অথবা সে মনে করতে পারে যে না, এটা খুব টাফ লাইফ, আমি এটা করতে চাই না। সো এইটা কিন্তু স্টার্টিং পয়েন্ট। তারপর তারা তো একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ঢুকার পরে কিন্তু সব কিছু খুবই প্র্যাকটিক্যাল। যেমন আমি কেমব্রিজে যেটা দেখি যে লাস্ট 2 বছর মানে তাদের ডাক্তার হওয়ার আগে তাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি জুনিয়র ডাক্তারদের সাথে কাজ করতে দেওয়া হয়। সো আমাদের যারা প্লেস থাকে কেমব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের হসপিটালে, ওরা আমাদের জুনিয়র ডাক্তারদেরকে শ্যাডো করে। মানে 24/7 জুনিয়র ডাক্তাররা যা করে তারাও সেটা করে। ব্লাড নেওয়া, রুগীদের সাথে কথা বলা, তারপর রুগীদের হিস্ট্রি নেওয়া, এইসব করাটা এটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। এবং আরেকটা জিনিস আমি যেটা দেখেছি যে এখানে যেমন অনেক বড় বড় টেক্সট বুকের উপর খুব এমফাসিস দেওয়া হয়, ওখানে কিন্তু খুব ছোট ছোট খুব প্র্যাকটিক্যাল বইগুলোর উপরে, এবং অনেক নিউ টেকনোলজিস ইউজ হচ্ছে, যেমন ভার্চুয়াল রিয়ালিটি। আগে যেরকম আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করি, আমরা ডেড বডি কাটতাম যে দেখতে, এখানে এই মাসল, এই নার্ভ, ওখানে যেটা করে এখন ভার্চুয়াল রিয়েলিটি করে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আপনি এরকম করে কাটতে, মানে ভার্চুয়ালি আপনি কাটছেন এবং দেখছেন যে কোনটার পর কোনটা, লেয়ারের পর লেয়ার কি হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা বিরাট ডিফারেন্স আমার বাংলাদেশের সাথে মনে হয়েছে, সেটা হচ্ছে ওখানে কিন্তু 2nd, 3rd ইয়ার থেকে স্টুডেন্টদেরকে রিসার্চ মেথোডলজি নিয়ে শেখানো হয়। যেই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশে কমপ্লিটলি মিসিং। হয়তো থিওরিটিক্যালি পড়ানো হয়, কিন্তু ওদেরকে কিন্তু একটা রিসার্চ প্রজেক্ট করতে হয়। যেমন আমার সাথে এই মুহূর্তে কেমব্রিজ ইউনিভার্সিটির 3rd ইয়ারের যেই স্টুডেন্ট আছে, তাদের SSP প্লেসমেন্ট বলে, আমার সাথে 4 সপ্তাহ থাকবে ওই স্টুডেন্ট, এবং সে কিন্তু একটা প্রজেক্ট করছে। ওই প্রজেক্টে তার স্ট্যাটিস্টিক্স করতে হবে, একটা পেপার পাবলিশ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের দেশে খুবই মিসিং। আমি দেখি যে যখন বাংলাদেশ থেকে সদ্য পাশ করা ডাক্তাররা ইংল্যান্ডে আসে, তাদের এই রিসার্চ মেথোলজিতে আবার
অডিটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অডিট করলে আপনার মানে নিজের প্র্যাকটিস কীভাবে উন্নতি করা যায় এটা জানা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে একেবারেই হয় না স্টুডেন্টদের অথবা জুনিয়র ডাক্তারদের। এই কতগুলো জিনিসে আমার মনে হয় একটু চেঞ্জ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শাকিল ফরিদ, আপনি খুব চমৎকার কিছু অবজারভেশন কথা বললেন যেটা আসলে পার্থক্য মনে হয়েছে। আমি অথবা ডক্টর নাজমুল হোসেন আপনার কাছে যদি একটু ফিরে আসি, যে আসলে আমাদের বর্তমানে যে অনেক দেখা যাচ্ছে যে সরকারি অথবা বেসরকারি, বিশেষ করে আমরা বেসিক সাবজেক্ট যেগুলো রয়েছে সেখানে শিক্ষক সংকট রয়েছে, যারা আসলে প্রথম 2 বছর কারিকুলামে কিছু পরিবর্তন এসেছে। তো সেই জায়গাটিতে অনেকে দেখা যাচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড সেখানে কাটাচ্ছে, যে যারা লেকচার হিসেবে কাজ করছে তারা হয়তো অন্য কোনো সাবজেক্টে চলে যাচ্ছে সাময়িক সময়ের জন্য। তো সেই জায়গাটিতে আসলে একটু পরিবর্তন দরকার কিনা, যে মানে এই শিক্ষক সংকটটি কাটানোর জন্য, এবং একই সঙ্গে কিছু কারিকুলামের কিছু পরিবর্তন আসলে মানে আধুনিকায়নের জন্য প্রয়োজন কিনা, যেটা ডক্টর শাকিল ফরিদ বললেন যে রিসার্চ মেথোডোলজির উপর, ভার্চুয়াল বা আর্টিফিশিয়াল কিছু ইন্টেলিজেন্সের উপর এই জায়গাগুলোতে আনা দরকার কিনা। ধন্যবাদ। শুরুতে আমি শাকিলের একটি প্রসঙ্গ একটু রিফ্লেক্ট করে এখানে বলি যে আমাদের বেশ কয়েকটি মেডিকেল কলেজে, মোটামুটি 15টার মতো মেডিকেল কলেজে কিন্তু ভার্চুয়াল চলে এসেছে। ভার্চুয়াল রিয়ালিটি, দ্যাটস রিয়েলি গুড। স্টুডেন্টরা ওদের এটাকে ভার্চুয়াল ল্যাব বলছি আমরা, যেখানে অ্যানাটমিক্যাল ডিসেকশনের বদলে একটা ভার্চুয়াল বডির উপর তারা ডিসেকশন করতে পারছে, কাজ করতে পারছে। এটা চলে এসছে আমাদের 15টা মেডিকেল কলেজে, বা আরো বেশ কয়েকটাতে পাইপলাইনে আছে। এরপরে যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে আমাদের দেশের এই অগ্রগতিগুলোর বিষয়ে মেডিকেল কলেজগুলো এবং শিক্ষকের সংকটের কথা বলেছেন, বিশেষ করে বেসিক সায়েন্স সাবজেক্টে। আসলে শিক্ষকের সংকট এখন প্রকট, খুবই প্রকট। বেসিক সায়েন্সে তো বটেই, ক্লিনিক্যাল সাবজেক্টেও আপনি শুধু ঢাকার মেডিকেল কলেজগুলো যদি বাদ দেন, এর বাইরে সব কয়টা মেডিকেল কলেজে শিক্ষক সংকট, শুধু ঢাকা চট্টগ্রাম এই দুটো শহর বাদ দিলে। এর একটা বড় কারণ হচ্ছে যে বিগত বেশ কয়েক মাস যাবৎ চিকিৎসকদের যে পদোন্নতি ডিপিসি এসএসবি সেগুলো হয়নি নানা কারণে, কিছু রাজনৈতিক কারণে, অস্থিরতার জন্য, এবং তার আগেও বিগত সরকারের সময় শেষের দিকে কিছুদিন একটু স্থবিরতা ছিল। সব কিছু মিলে একটা লম্বা সময় না হওয়াতে একটা বড় ঘাটতি রয়ে গেছে, এবং বিশেষ করে বেসিক সায়েন্সে এটা খুব প্রবল। বেসিক সায়েন্সের এটা আরেকটা কারণ হচ্ছে যে বেসিক সায়েন্সের যাবার ব্যাপারে আমাদের দেশের চিকিৎসকদের একটা অনাগ্রহ রয়েছে, কারণ ক্লিনিক্যাল সাবজেক্টে গেলে তাদের প্রাইভেট প্র্যাকটিস করার যে সুযোগ থাকে, তারা নিজের কর্মঘণ্টার বাইরে নিজস্ব কাজ করার যে সুযোগটা পান, বেসিক সাবজেক্টের শিক্ষকরা সেটা পান না। সেই জন্য প্রথম থেকেই বেসিক সাবজেক্টের একটা অনাগ্রহ ডাক্তারদের মধ্যে রয়ে গেছে। এখন এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা নানা কৌশল চিন্তা ভাবনা করছি, প্রতিদিনই আসলে এটা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন গতকালকে আলাপ হচ্ছিল যে ডাক্তারদের যখন এন্ট্রি লেভেলে প্রথম যখন সরকারি চাকরি ঢুকেন, সেই সময় ওদেরকে বেসিক সাবজেক্টের জন্য আলাদা কোনো সেপারেট ট্র্যাক করা যায় কিনা। বেসিক সাবজেক্টের যে চিকিৎসকদের ওনারা এখন একটা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান, সেটা শুধুমাত্র মেডিকেল কলেজের শিক্ষকরা, ইনস্টিটিউটের শিক্ষকরা কিন্তু পান না। মেডিকেল কলেজে যে সমস্ত বেসিক সাবজেক্টের টিচার আছে, তারা যদি প্র্যাকটিস না করেন, তাদেরকে রাফলি তাদের বেসিকের মূল বেতনের 20% মতো একটা দেওয়া হয়, যেটা আসলে খুবই অপ্রতুল। 20% বেসিকের 20% একটা মোটেও ইনসেন্টিভ না। আমরা এখন একটা প্রস্তাব তৈরি করছি যেটা যাতে এটাকে বাড়িয়ে 80 বা 100% করা যায় কিনা বেসিকে। সেটা হলে হয়তো কিছুটা আগ্রহ বাড়বে। আর এছাড়া বেসিক সাবজেক্টে যারা পোস্ট গ্রাজুয়েশন করে দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড আছেন, তাদেরকেও আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, তাদের সাথে যোগাযোগ করে বড় মেডিকেল অথবা মেডিকেল কলেজগুলোতে অ্যাটলিস্ট মেডিকেল কলেজ লেভেলে পোস্টিং দেওয়া। আর আরেকটা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে যে ঢাকার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়া বাদবাকি সব প্রতিষ্ঠানেই কম বেশি শিক্ষক সংকট বেশ গুরুতর আকারই ধারণ করেছে। এর একটা বড় কারণ হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান হয়তো নানা কারণে বন্ধ আছে, সেজন্য যাতায়াতে একটা সমস্যা হচ্ছে। আর ওভারঅল বেসিক সাবজেক্টের যদি তাদেরকে ইনসেন্টিভ আমরা দিতে পারি, তাহলে বেসিক সাবজেক্টে যে আগ্রহটা তৈরি হবে, এই আগ্রহ নিয়ে তারা অধিক সংখ্যায় আসবে। আমরা রিসেন্ট একটা উদ্যোগ নিচ্ছি যে পেরিফেরিতে অনেক আমাদের আছেন যারা বেসিক সাবজেক্টে হয়তো একটা পোস্ট গ্রাজুয়েশন করে তারা একটা
একটা উপজেলায় অথবা ইউনিয়ন পর্যায়ে পোস্টেড আছেন, আমরা ওনাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা চেষ্টা করছি যে অন্তত একটা মেডিকেল কলেজ পর্যায়ে যদি তাদেরকে অন্তত লেকচারার পদে হোক এবং সম্ভাব্য ক্ষেত্রে একটা চলতি দায়িত্ব দিয়ে সহকারী অধ্যাপক পদে যদি দেওয়া যায়, এটার জন্য আমরা চেষ্টা করছি। আর উপরের লেভেলও যেমন অধ্যাপক পদেও বেসিক সাবজেক্টের শিক্ষকের সংকট আছে, সেক্ষেত্রে যারা সহযোগী অধ্যাপক আছেন তাদেরকে একটা চলতি দায়িত্ব দিয়ে অধ্যাপক করা, এই বিষয়টা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাজমুল হাসান। আমি ডক্টর শাকিল ফরিদ আপনার কাছে আসি যে আমি একটা জিনিস একটু অ্যাড করি এখানে, এটা আসলে এক্সেলেন্ট একটা পয়েন্ট আপনি রেইজ করলেন যে এই বেসিক সায়েন্সের ডাক্তার কিন্তু শর্টেজ পুরো ওয়ার্ল্ড ওয়াইডই। ইংল্যান্ডে যেটা হয়, ধরেন আমিও কিন্তু ফিজিওলজির ক্লাস নেই, মানে আমি সার্জন হলেও ক্লিনিশিয়ান হলেও, ধরেন এখন প্রফেসর নাজমুল হোসেন উনি হার্ট সার্জন, উনি হার্টের অ্যানাটমি ফিজিওলজি পড়াতে না পারার কিন্তু কোনো কারণ নাই। তো অনেক সময় যেটা হয় যে ক্লিনিশিয়ানদের কিছু কিছু মানে দায়িত্ব দেওয়া হয়। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় জুম এবং মাইক্রোসফট টিমস এগুলির মাধ্যমে সেন্ট্রালাইজ টিচিংটাও কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি। এই বিষয়টা নিয়ে আমরা আসলে কাজ করছি। আমি জানি আপনি কাজ করছেন, কাজ করছি বিশেষ করে শাকিলের মতো যারা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক আছেন, যারা একটা বিদেশি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে খুবই সুনামের সঙ্গে কাজ করছেন, তাদের অনেকেই বাংলাদেশে চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষায় অবদান রাখতে আগ্রহী। এখন শাকিলের পক্ষে হয়তো বারবার বাংলাদেশে এসে সময় ব্যয় করা সম্ভব হবে না, কিন্তু আমরা একটা টেকনিক ডেভেলপ করতে যাচ্ছি, ওটা আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা চালু করতে পারবো, যেখানে বিদেশি এই ধরনের চিকিৎসকরা জুম বা অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে তার নিজের স্থানে বসে, নিজের কলেজে বসেই একটা লেকচার নেবেন, যেটা বাংলাদেশে একসাথে হয়তো 3-4টা মেডিকেল কলেজের একসাথে লাইভ প্রচারের ব্যবস্থা করা হবে। আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে হয়তো 4টা মেডিকেল কলেজকে একসাথে আমরা কানেক্ট করলাম। শাকিল হয়তো ইউকেতে বসে একটা লেকচার দিচ্ছে, 1 ঘন্টার লেকচারের মধ্যে 40 মিনিট লেকচারের পরে বাকি 20 মিনিট ওই ওদের সঙ্গে স্টুডেন্টের সঙ্গে ইন্টারাকশন, এবং প্রত্যেকটা এই 4টা মেডিকেল কলেজ একত্রে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ আর নীলফামারী মেডিকেল কলেজ, এই 4টা মেডিকেল কলেজ একসঙ্গে শাকিলের ক্লাসটা হলো, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে একজন শিক্ষক, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর পর্যায়ে একজন শিক্ষক, যিনি ওখানে বসে সমন্বয়ের কাজটা করবেন। শেষ ওনার শাকিলের 40 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ছাত্ররা যদি কিছু জানতে চায় অথবা শিক্ষকের যদি জানতে চায়, তখন একটা টু ওয়ে কমিউনিকেশন করা যাবে। এটা করলে যেটা হবে, প্রথমত আমরা প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা দেশের জন্য কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, তাদের জন্য আমরা একটা সুযোগ সৃষ্টি করতে পারি। তার চেয়ে বড় জিনিসটা যেটা হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যে এটা শাকিল ইউকেতে বসে কেমব্রিজের যে একেবারে লেটেস্ট যে টেকনোলজি, লেটেস্ট যে অ্যাডভান্সমেন্ট, সেটা আমাদের ছাত্র দিতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের শিক্ষার্থীরা একটা চরম একটা প্রবলভাবে উৎসাহিত হবে যে আমাদের মানে আজকে শাকিল ফরিদ যদি বাংলাদেশ থেকে পাশ করে গিয়ে কেমব্রিজে শিক্ষকতা করতে পারে, আমি কেন পারবো না? আমি ডক্টর শাকিল ফরিদ আপনার কাছে সরাসরি আসি, যে বিষয়টি অধ্যাপক নাজমুল হোসেন বললেন, এটা ভীষণ আশার কথা নিশ্চয়ই। এবং একই সঙ্গে আপনি জানেন যে বর্তমানে সংস্কারের একটি সময় চলছে এবং স্বাস্থ্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং উচ্চ পর্যায়ে, এবং সেক্ষেত্রে একজন আমি বলবো যে শুভাকাঙ্ক্ষী হিসেবে, মানে মেডিকেল শিক্ষার যে কি ধরনের মানে রিকমেন্ডেশন আপনার এই মুহূর্তে মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে মনে আসছে। আর আরেকটি বিষয় রয়েছে, একজন চেয়ারম্যান ইলেক্ট হিসেবে প্ল্যানেটারি হেলথ একাডেমি বিশাল একটি প্ল্যাটফর্ম বর্তমানে, যে আপনারা কিভাবে সহযোগিতার জন্য প্রস্তুত? সো ফার্স্ট অফ অল হলো, এই অনুষ্ঠানটা যদি দেখেন, সুরক্ষায় প্রতিদিন উপরে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, এটা হচ্ছে বিদেশি ডাক্তারদের একটা বিরাট অর্গানাইজেশন। আমাদের ফ্যাকাল্টি প্রায় 150 থেকে 200 বাংলাদেশি ডাক্তার যারা বিদেশে কাজ করছে, এবং আমাদের কি, আমরা এই দেশেরই সন্তান, আমরা এখানে আমাদের গভর্নমেন্ট অনেক ইনভেস্ট করেছে আমাদেরকে শিক্ষার ব্যাপারে। আমরা এখন বিদেশে যে সার্ভিস দেই, এটা আমাদের জন্য একটা প্লেজার। আমরা যদি বাংলাদেশে কিছু করতে পারি, কোনো এডুকেশন দিতে পারি, এটা আমাদের। সো আমি প্রফেসর নাজমুল হোসেনকেও বলেছি যে আমরা খুব ক্লোজলি ওয়ার্ক করি, উনিও আমাদেরকে অনেক হেল্প করেছেন এর আগেও, ডাইরেক্টর জেনারেল মেডিকেল এডুকেশন হওয়ার আগেও আমাদের শিক্ষার ব্যাপারে, যে আমাদের যে 150-200 ফ্যাকাল্টি, উই আর ভেরি হ্যাপি টু মানে হেল্প আউট। আমরা স্পেশালিস্ট
শনিবার রবিবার ওখানে হলিডে থাকে, ওই টাইমগুলোতে আমরা এসে হেল্প করতে পারি ইয়েতে। এখন আপনি ফার্স্ট যেই প্রশ্নটা করলেন যে বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে আমার মতে কতগুলো জিনিস, একটা হচ্ছে যে স্বাস্থ্য সংস্কার, আর একটা হচ্ছে মেডিকেল এডুকেশন। হ্যাঁ, মেডিকেল এডুকেশন সংস্কারের ক্ষেত্রে যদি আমি স্পেসিফিক্যালি আসি, এই যে যেসব মেজার্সের কথা প্রফেসর হোসেন বললেন, এগুলি তো আছে, এগুলি খুবই ইম্পর্টেন্ট, যে জুম অথবা ভার্চুয়াল লার্নিংয়ের মাধ্যমে আমরা এটাকে কমিয়ে আনতে পারি। কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাদের কতগুলো খুব ইম্পর্টেন্ট স্পেশালিটি মিসিং এই দেশে। একটা হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। একটা লোক যখন অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালে যায়, তার মানে ওই প্রথম কেয়ারটা ইজ মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা আমাদের দেশে নন এক্সিস্টেন্ট। আমাদের দেশে এমার্জেন্সি মেডিসিনে কারা থাকে, ধরেন কেউ একটা অমুক জায়গায় পোস্টিং চাচ্ছে, সে ধরেন অন্য কোনো সাবজেক্টের লোক, সে পাচ্ছে না, সে এমার্জেন্সি মেডিসিন কোথাও একটা খালি, সেখানে যেগুলো। কিন্তু বিদেশে যেটা হয়, ইংল্যান্ডে আমেরিকাতে, সব ওয়েস্টার্ন কান্ট্রিতে এমার্জেন্সি মেডিসিন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্পেশালিটি। এবং এটার কিন্তু কোনো পোস্ট গ্রাজুয়েট কোর্স বাংলাদেশে নেই। এটা হলো একটা মেজর ফ্ল আমাদের হেলথ সিস্টেমে। এবং একটা জিনিস এখানে বুঝতে হবে যে এমার্জেন্সি মেডিসিন বলতে কিন্তু এমার্জেন্সি সার্জারি বোঝায় না। এমার্জেন্সি মেডিসিনের 80% হচ্ছে যে মেডিসিন, আর 15-20% হচ্ছে সার্জারি। কেউ একটা কাটা নিয়ে আসলো, তাকে স্টিচ আপ করা, অথবা কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে আসলো, কোনো ফ্র্যাকচার নিয়ে আসলো, তাদেরকে করা। সেকেন্ড যে জিনিসটা আমাদের দেশে সবচেয়ে মিসিং আমার মতে, অফিশিয়ালি আমাদের প্রাইমারি হেলথ কেয়ার আছে, হ্যাঁ, মানে জেলাতে, গ্রামে গঞ্জে, সব জায়গায়, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এই ডাক্তারদের ওরমভাবে রেকগনিশন নাই। যেটা হয় যে ধরেন আমি এখন কার্ডিয়াক সার্জারিতে ক্যারিয়ার করতে চাই, আমি সরকারি জবে ঢুকলাম, আমাকে পোস্টিং দেওয়া হলো THFPO অথবা মেডিকেল অফিসার করে কোনো একটা থানা হেলথ কমপ্লেক্সে। কিন্তু আমাদের দরকার প্রাইমারি হেলথ কেয়ারের প্রপার ডাক্তার। বিদেশে যেমন জেনারেল প্র্যাকটিশনার বলে, আমেরিকাতে ফ্যামিলি মেডিসিন বলে। হ্যাঁ, তাইলে যেটা হবে, আমাদের যে সেকেন্ডারি কেয়ার, এই হাসপাতালগুলোর উপর ঝামেলাটা অনেক কমবে। এখন আপনি নিটোরে কাজ করেন, আমি জানি। হ্যাঁ, তো এখন নিটোরে অনেক পেশেন্ট দেখবেন কিন্তু ব্যাক পেইন নিয়ে যায়। এখন আপনি যদি 100টা ব্যাক পেইনের পেশেন্ট দেখেন, 90 জনেরই কিন্তু মানে এটা প্রাইমারি কেয়ারে ট্রিট করা সম্ভব। হয়তো 10%-এর কোন একটা সিরিয়াস প্রবলেম আছে যেটার জন্য ট্রিটমেন্ট লাগবে। সো এই প্রাইমারি হেলথ কেয়ারটা আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট। থার্ড থিং যেটা, যে CME, হ্যাঁ, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন, ডাক্তারদেরকে এটা সুযোগ দিতে হবে। এটাকে একটা রেগুলেশনের মাধ্যমে রেখে এই সুযোগটা দিতে হবে। আমি অনেক সময় দেখি যে রেস্ট্রিকশন, তারপরে বিদেশ থেকে ফান্ডিং না আসলে হবে না। এই জিনিসগুলো আমাদের একটু চিন্তা করতে হবে। যে ধরেন একটা সিস্টেম থাকতে হবে যে কার্ডিয়াক সার্জারিতে, আমি কার্ডিয়াক সার্জারির কথাই বলছি, যে আমি এই বছর 6 জনকে অথবা 7 জনকে আমি 2টা কনফারেন্স অ্যাটেন্ড করতে পাঠাবো, ইউরোপিয়ান কনফারেন্স, আমেরিকান কনফারেন্স। এটা গভর্নমেন্ট কোনোভাবে একটা নেগোশিয়েট করে, আমি গভর্নমেন্ট সেক্টরের কথা বলছি, কারণ প্রাইভেট সেক্টরে এটা ইট ডাজন্ট অ্যাপ্লাই, যে যার মতো করে যাবে। সো এই জিনিসগুলো আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই চমৎকার করে বললেন। একই সঙ্গে প্ল্যানেটারি হেলথ একাডেমির কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে? আমাদের অ্যাক্টিভিটিস যদি আমি একটু ইন এ নাটশেল বলি, আমরা প্রাইমারিলি যেটা করি যে ওয়েবিনারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টপিকস নিয়ে ডিসকাশন করি, জুনিয়রদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। যারা এক্সপার্ট আছে, যেমন প্রফেসর নাজমুল হোসেন, উনি আমাদের সাথে অনেক সেশনে কিন্তু একসাথে ছিলেন। আমরা নলেজ এক্সচেঞ্জ করি, কেননা ইংল্যান্ডের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে বাংলাদেশ থেকে। ওনাদের থেকে যেমন আমরা শিখি, ওনারাও আমাদের থেকে শিখেন। সাথে স্টুডেন্ট যারা, তাদের অনেক কিছু শেখা থাকে। ধরেন আমরা যেটা করি, একটা কমপ্লেক্স কেস, একটা খুব কমপ্লেক্স কার্ডিয়াক কেস প্রেজেন্ট করা হয়, তখন আমরা বলি যে আমরা ইংল্যান্ডে এটা কিভাবে ট্রিটমেন্ট করব। প্রফেসর নাজমুল হোসেন বলবে যে বাংলাদেশে এই ফ্যাসিলিটিস নাই, এই জিনিসগুলো করা। হ্যাঁ, তো এটা হলো আমাদের একটা দিক, ওয়েবিনার 15-20টা স্পেশালিটিতে। তারপর আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করি। বাংলাদেশে প্রথমবারের মতো 2000 ডেলিগেট নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো এই বছরের, যেখানে নাজমুল ভাইও খুব হেভিলি ইনভলভ ছিল। 3টা রয়্যাল কলেজের প্রেসিডেন্ট আসে। এরপরে আমরা মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভে 6 জন ডাক্তারকে বিদেশে যাওয়ার, এটা আমরা ফ্যাসিলিটেট করেছি। এটা ন্যাশনাল হেলথ সার্ভিসের ব্যাপার, আমাদের সাথে এটা কিছু ছিল না। থার্ড থিং হচ্ছে আমরা ট্রাভেল ফেলোশিপ প্রোভাইড করি। অলরেডি কার্ডিয়াক সার্জারিতে 2 জন ট্রাভেল ফেলো কিন্তু কেমব্রিজ থেকে
ঘুরে এসেছে। তারা দুজনই, একজন ডক্টর রাফি আহমেদ আর একজন ডক্টর আশরাফুল পলাশ, একজন স্কোয়ারে কাজ করে, একজন ল্যাবেটে কাজ করে। গভর্নমেন্ট মেডিকেলের আমরা গভর্নমেন্ট সেক্টরের একজনকে আমরা দিয়েছিলাম, সে ওখানে চাকরি পেয়ে এখন গিয়েছে, সে এনআইসিবিটিতে ছিল। তো তারা যেটা করে, ধরেন 8 সপ্তাহ কেমব্রিজে আমাদের হসপিটালে ছিল, এরা তো ম্যাচিওর সার্জন, ওরা ওখানে যে জাস্ট দেখে যে কিভাবে রুগীর সাথে আমরা ডিল করছি, কি কি টেকনোলজি ইউজ করছি, হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু আমরা প্রোভাইড করি। তারপর আমরা এখানে অনেক ধরনের ওয়ার্কশপ করি, যেমন এএলএস ওয়ার্কশপ, এটিএলএস ওয়ার্কশপ, তারপর কমিউনিকেশন রিলেটেড, রিসার্চ মেথোডোলজি রিলেটেড, এই ধরনের অনেক ওয়ার্কশপ আমাদের এখানে হয়। একেবারে যথার্থ বলেছেন। আমরা মেডিকেল শিক্ষার আরও দু একটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। আমি অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন, আপনার কাছে একটু জাস্ট একটা বিষয় জানতে চাই যে ওয়ার্ল্ড ফেডারেশন মেডিকেল এডুকেশন বাংলাদেশের এমবিবিএস ডিগ্রিটিকে রিকগনিশন করার ব্যাপারে কিছু সংশয় তৈরি হয়েছিল, যে এটি যদি রিকগনাইজ না করে তাহলে বাংলাদেশের যারা চিকিৎসক তারা বাইরে যে একটি ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। বর্তমান এর প্রেক্ষাপটটি কি, এটি কি সমাধান হয়েছে? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন। বিদেশে কাজ করতে গেলে আমরা জানি যে ডিগ্রি রিকগনিশন একটা ইস্যু এসে দাঁড়ায়, এবং সেক্ষেত্রে ওয়ার্ল্ড ফেডারেশনের রিকগনিশনটা ইম্পর্টেন্ট। সমস্যাটা হয়েছে এখানে যে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো, ভারত, পাকিস্তান, এমনকি নেপাল, শ্রীলঙ্কা, তারা সবাই এই অ্যাক্রেডিটেশনটা পেয়ে গিয়েছে। বাংলাদেশ পায়নি এখন পর্যন্ত, তার কারণ আবেদন করাটা হয়নি। এই জন্য এটা নিয়ে আসলে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল বেশ আগে থেকেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের প্রস্তুতিটা বিগত বছরগুলোতে ওইভাবে হয়নি। একেবারে 2023-এর শেষ পর্যায়ে এসে এই অ্যাক্রেডিটেশন সংক্রান্ত যে আইনি কার্যক্রম সেটা সম্পন্ন হয়, এবং তারপরে একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠিত হয়েছিল। অ্যাক্রেডিটেশন কাউন্সিল কিছু কাজ করেছিল, কিন্তু খুব একটা অগ্রসর হয়েছিল এটা বলা যাবে না। আপনার এই অগাস্টের পট পরিবর্তন বিপ্লবের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা এই যে কমিটিটা ছিল অ্যাক্রেডিটেশন কাউন্সিল বাংলাদেশে, সেটাকে আবার পুনর্গঠন করেছেন, রিফর্ম করেছেন, করে নতুনভাবে গঠন করেছেন। এবং এই রিফর্মের পরে, নতুনভাবে গঠিত হওয়ার পরে এই কাউন্সিল এখন খুবই সক্রিয় রয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ইতিমধ্যে গত সপ্তাহে এই আবেদনটি দাখিল করেছে। ওয়ার্ল্ড ফেডারেশনের যেটা সিস্টেম, সেটা হচ্ছে যে ওরা আবেদনের পরে একটা নির্দিষ্ট সময় পরে তারা বাংলাদেশে ইন্সপেকশনে আসবে, এবং তাদের কাজটা হচ্ছে এরকম যে বাংলাদেশের যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল, তারা বাংলাদেশের কোনো একটা মেডিকেল কলেজকে অ্যাক্রেডিটেশন দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য পরীক্ষা করবে, যা যা তাদের করণীয়। এই পরীক্ষা নেওয়ার পদ্ধতিটাকে আবার ওয়ার্ল্ড ফেডারেশন অবজার্ভ করবে, তারা দেখবে যে এই পদ্ধতিটা ঠিকমতো হচ্ছে কিনা। ইন্টারেস্টিং, তার মানে প্রসেসটা শুরু হয়েছে। তো এটার জন্য আমরা আবেদন করেছি, এবং আমরা এই বছরের মধ্যে আবেদন করার একটা তাগাদা ছিল এই কারণে যে এখন পর্যন্ত যে আইন আছে, নিয়ম আছে ওয়ার্ল্ড ফেডারেশন, সেটাতে হচ্ছে যদি একবার আপনি অ্যাক্রেডিটেশন পান, সেটা 10 বছরের জন্য পায়। আচ্ছা। তো এই রুলটা সম্ভবত আগামী বছর পরিবর্তন হয়ে 5 বছর হয়ে যাবে। তো এই জন্য আমরা, আমাদের মধ্যে একটা তাগিদ ছিল, এবং আমরা আবেদনটি দাখিল হয়েছে। আমি আশাবাদী যে আমাদের যেভাবে প্রস্তুতি চলছে, আগামী বছর প্রথম ভাগে না হলেও মাঝামাঝির মধ্যে আমরা এই অ্যাক্রেডিটেশনটা পেয়ে যাব, আমাদের এই সংকটটি কাটিয়ে। আমি একই সঙ্গে আপনাকে প্রশ্ন করতে চাই, একজন কার্ডিয়াক সার্জন হিসেবে এখন আপনি মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, অনেক বেশি প্রাতিষ্ঠানিক কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু কার্ডিয়াক সার্জারি তো আপনার একদম ভেতরের জিনিস। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটি কি, এবং বা অতীতে আসলে কার্ডিয়াক সার্জারির যে ধারাবাহিকতা, সেটি আমরা কতখানি আধুনিকায়ন করতে পেরেছি? আপনি একটি, আমি বলবো চট্টগ্রাম মহানগরীর মতো জায়গায় প্রথমবারের মতো কার্ডিয়াক সার্জারির মানে গোড়াপত্তন করেছেন, এবং সেখানে একটি অনেক, আমি বলবো যে প্রতিকূল পরিবেশে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাটি আমাদেরকে যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ। বাংলাদেশে কার্ডিয়াক সার্জারির যাত্রা শুরু হয়েছিল প্রাতিষ্ঠানিকভাবে 1981 সালে, যদিও তার আগে 60-এর দশকের শেষের দিকে বা 70-এর দশকে বিচ্ছিন্নভাবে দু একটা ক্লোজ হার্ট অপারেশন বাংলাদেশের সার্জনরা করেছেন, তবে সেটা তারা কার্ডিয়াক সার্জন ছিলেন না, তারা জেনারেল সার্জন ছিলেন, একটা দুটো করেছেন। কিন্তু সুসংগঠিতভাবে কার্ডিয়াক সার্জারি অ্যাকচুয়ালি চালু হয় 1978 সালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হওয়ার পরে। সেটা তখন ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, আইসিবিডি নামে পরিচিত ছিল, যেটার নাম এখন এনআইসিবিডি হয়েছে। তো
তো প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে জাপান থেকে একটি টিম, যেখানে যে টিমে সার্জন ছিলেন, অ্যানেস্থেটিস্ট ছিলেন, নার্স ছিলেন, টেকনিশিয়ান ছিলেন, তারা এসে দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করেন এবং বাংলাদেশি সার্জনদেরকে ট্রেনিং দেন। এবং তার পরিপ্রেক্ষিতে 18 সেপ্টেম্বর 1981 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। সেই টিমের দুইজন বাংলাদেশি সার্জন ছিলেন, দুজনই আমার শিক্ষক, মরহুম অধ্যাপক নবী আলম খান এবং অধ্যাপক এসআর খান স্যার। এসআর খান স্যার এখনো জীবিত আছেন। তারা দুইজন বাংলাদেশের দুই খান, বাংলাদেশের পায়োনিয়ার। বর্তমানে কার্ডিয়াক সার্জারি বাংলাদেশে 34টি সেন্টারে সম্পন্ন হচ্ছে। এই 34টি সেন্টারের মধ্যে 26টি সেন্টারই ঢাকা শহরে, আর ঢাকার বাইরে রয়েছে মোট 8টি সেন্টার, তার মধ্যে চট্টগ্রামে 4টি আর রেস্ট অফ দ্য কান্ট্রি বাংলাদেশে 4টি। এই বিষয়টা দুর্ভাগ্যজনক এই জন্য যে ঢাকা শহরে কিন্তু বাংলাদেশের জনসংখ্যার মাত্র শতকরা 10 ভাগ মানুষ বসবাস করে, আর 90 ভাগ মানুষ বসবাস করে ঢাকার বাইরে। এই 10 ভাগ মানুষের জন্য 26টা সেন্টার 95% হার্টের সার্জারি এখানে করছে, আর 90 ভাগ মানুষ যেখানে বসবাস করে বাকি 8টা সেন্টারে মাত্র 5% সার্জারি হচ্ছে। মানে পুরো কার্ডিয়াক সার্জারিটা খুবই ঢাকা কেন্দ্রিক, ঢাকা শহর কেন্দ্রিক, সুন্দর ঢাকা শহর কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক, যেজন্য অন্য বাইরের রুগীদের জন্য এটা একটা সমস্যা হয়ে পড়ছে। নর্থ রাজশাহী থেকে অথবা কক্সবাজার থেকে একটা রুগীর যদি ঢাকায় এসে অপারেশন করতে হয়, যার যে ঝক্কি ঝামেলাটা হয়, যদি চট্টগ্রামে অথবা রাজশাহীতে বা বাংলাদেশের অন্যান্য স্থানে যদি আরও বেশি কার্ডিয়াক সার্জারি সেন্টার হতো, তাহলে এই কষ্টটা হতো না। মানে খুবই চমৎকার করে আপনি বর্তমান প্রেক্ষাপটটি বললেন। আমি ডাক্তার শাকিল ফরিদ আপনার কাছে যদি জানতে চাই যে ইংল্যান্ডে আপনি কাজ করছেন মানে কার্ডিয়াক সার্জন হিসেবে, সেখানে আসলে এই ব্যবস্থাটি কিভাবে নিয়ন্ত্রিত হয়, মানে সেন্টারগুলো কিরকম, কিভাবে ডিস্ট্রিবিউশন হয়? প্রথমে আমি কনগ্রাচুলেট করি প্রফেসর নাজমুল হোসেনকে, উনি আমার হোম টাউন চট্টগ্রামে কার্ডিয়াক সার্জারি এস্টাবলিশ করেছেন। এটা একটা খুবই ডিফিকাল্ট জব, একটা স্ক্র্যাচ থেকে কার্ডিয়াক সার্জারি এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট। তো ইংল্যান্ডের ব্যাপারটা হচ্ছে, ইংল্যান্ডেও কিন্তু সারপ্রাইজিংলি 35টা সেন্টার, মানে 30 থেকে 35টা সেন্টার, কিন্তু সেন্টারগুলো কিন্তু পুরা ইউকেতে ভাগ করা। আপনি যদি একদম ইউকে নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট দেখেন, আপনি ম্যাপে দেখেন কার্ডিয়াক সেন্টারগুলো কোথায়, দেখবেন যে সব জায়গাতে আছে। এখন ধরেন অ্যাবারডিন হচ্ছে ইউকের একদম নর্থে, ওখানে পর্যন্ত কার্ডিয়াক সেন্টার আছে, ঠিক আছে, স্কটল্যান্ডে এটা। হ্যাঁ, এখন আমরা যেটা করি যে আমি কেমব্রিজে কাজ করি, আমরা কিন্তু 250 মাইল কভার করি এরিয়া। আচ্ছা, কিন্তু ওখানে তো আপনার ধরেন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ ডিফারেন্ট। একটা কারো যদি হার্ট অ্যাটাক হয়, তাকে যদি আমাদের হসপিটালে আনতে হয়, তাদের কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আনা সম্ভব। এমার্জেন্সি লেইন আছে, ভালো অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, যেটা বাংলাদেশে নেই, বুঝছেন। মানে এই ধরনের 26টা 27টা সেন্টার আপনি বললেন ঢাকাতে, ইটস ভেরি ডিফিকাল্ট। কারো যদি এখন কক্সবাজারে হয়, সো আমাদের ওখানে খুব অর্গানাইজড ওয়েতে হয়। অর্গানাইজড ওয়েতে কি, ধরেন কতগুলো রিজিয়নাল সেন্টার আছে, কতগুলো টার্সিয়ারি সেন্টার আছে, কতগুলো সুপার সেন্টার অথবা ন্যাশনাল সেন্টার আছে। যেমন আমি যদি হার্ট ট্রান্সপ্ল্যান্টের কথা বলি, হার্ট ট্রান্সপ্ল্যান্ট ইউকের খালি 6টা সেন্টারে হয়, যদিও 30-35টা সেন্টারে কার্ডিয়াক সার্জারি হয়, হার্ট ট্রান্সপ্ল্যান্ট খালি 6টা সেন্টারে হয়। এখন ধরেন কেউ যদি লন্ডন থেকে বার্মিংহাম এই জায়গার মধ্যে থাকে, তাদের জন্য ডেজিগনেটেড সেন্টার আমাদের কেমব্রিজ, অথবা লন্ডনে একটা আছে হেয়ারফিল্ড, সেটা। তারপর বার্মিংহামে একটা সেন্টার আছে, ম্যানচেস্টারে একটা সেন্টার আছে, এইভাবে। হ্যাঁ, তারপর ধরেন কতগুলো স্পেশাল সার্ভিস আছে, যেমন কমপ্লেক্স অ্যাওর্টিক সার্জারি, আমি যেটা অনেক করি। কমপ্লেক্স অ্যাওর্টিক সার্জারি কিন্তু আমরা একটা সুপ্রা রিজিয়নাল সেন্টার। সো দেখা যায় যে আমাদের প্রত্যেকটা হাসপাতালের একটা ক্যাচমেন্ট এরিয়া থাকে। ধরেন সে ফর এক্সাম্পল আপনি চট্টগ্রামের কথা ধরেন, যদি চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা ধরেন, চট্টগ্রামের ওদের ক্যাচমেন্ট এরিয়া হবে কিন্তু চট্টগ্রাম সিটিটা। কোনো একটা ট্রিটমেন্ট যদি চট্টগ্রামে প্রোভাইড করা সম্ভব না হয়, তখন তার কাছে আরেকটা বড় সেন্টার থাকে যেখানে ওই পেশেন্টটাকে পাঠানো হবে। ইংল্যান্ডে ঠিক ওই সিস্টেমটা করা হয়। আমরা কিন্তু 5টা-6টা কার্ডিয়াক সেন্টার থেকে পেশেন্ট পাই, যেগুলি তারা ডিল করতে পারবে না, কারণ আমাদের ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম আছে, তারপর হার্ট ফেলিওর প্রোগ্রাম আছে, কমপ্লেক্স অ্যাওর্টিক সার্জারি প্রোগ্রাম আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমি ডক্টর নাজমুল হোসেন আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিশেষ করে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি বাংলাদেশে কিন্তু প্রচুর কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্ট রয়েছে, আমরাও আসলে যতখানি দেখি। এই জায়গাটিও কিন্তু সীমিত, তাদের এই সেবাটিও কিন্তু ভীষণভাবে সীমিত, এবং আসলে কিছু আধুনিকায়ন হচ্ছে।
আধুনিক মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি হচ্ছে বা আমরা দেখছি যে কতগুলো সেন্টার হচ্ছে, এই জায়গাগুলো সমন্বয় আসলে কিভাবে করার পরিকল্পনা করেন? পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি আসলে কার্ডিয়াক সার্জারির একটা বিশেষ শাখা, যেখানে আপনার খুব হাইলি স্কিল প্রয়োজন হয় এবং শুধু সার্জনের না, অ্যানেস্থেটিস্ট, পারফিউশনিস্ট সবারই প্রয়োজন হয়। তো সেটা যেহেতু একটা বিশেষায়িত শাখা এবং এই কাজের জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয়। পেডিয়াট্রিক কেস করতে করা ইজ ভেরি পেইনস্টেকিং জব, ছোট জিনিস হ্যান্ডেল করা। তারপর বাংলাদেশে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি হচ্ছে, ভালো ভালো সংখ্যাতেই হচ্ছে, তবে অল্প কয়েকটা সেন্টারে। আমরা যেটা যারা অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জন অথবা যারা জেনারেল কার্ডিয়াক সার্জন, আমি যদি আরও সঠিক টার্মটা ব্যবহার করি, তারা কিছু কিছু পেডিয়াট্রিক কেস করতে পারেন। আমরা সাধারণত ধরে নিই যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, খুব বেশি হলে টেট্রালজি অফ ফেলো, এই পর্যন্ত যারা জেনারেল কার্ডিয়াক সার্জন তারা করেন। টেট্রালজি অফ ফেলো সবাই করেন না, কিন্তু কিছু সংখ্যক করেন, বাংলাদেশের কিছু কিছু সেন্টারে হয়। এরপরে যেগুলো, সেগুলো একেবারে ডেডিকেটেড পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি, এটা খুবই সীমিত সংখ্যক। তবে এই মুহূর্তে পুরনো যে 8টা মেডিকেল কলেজ আছে, সেখানে আপনারা জানেন যে ক্যান্সার ভবন বলে একটা ভবন তৈরি হচ্ছে, একটা মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি হচ্ছে, যেখানে ক্যান্সারের পাশাপাশি পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি এবং নেফ্রোলজির রাখার বন্দোবস্ত করা হয়েছে। তো এই সেন্টারগুলো হয়তো আগামী 6 মাস 1 বছরের মধ্যে চালু হবে। যদি চালু হয়, সেখানে ডেফিনেটলি কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারির সংখ্যা বাড়বে। তবে এক্ষেত্রে একটা বড় সংকট হবে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনের সংখ্যা, বিকজ সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে খুব বেশি সংখ্যক সার্জন নেই। দেখা যায় ফ্যাসিলিটিস তৈরি হয়েছে কিন্তু সার্জন হয়তো তৈরি হয়নি। এটা একটা মিসম্যাচের। সেক্ষেত্রে আসলে যে কথাটা আপনি শুরুতে বলছেন যে প্রমোশনের জায়গাগুলো যে আটকে আছে, ডিপিসির জায়গাগুলো, সেটিতে আপনি নিশ্চয়ই আসলে আরো মানে আমরা আশা করছি আর কি। এক্স্যাক্টলি। এবং সেই সাথে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিকে জনপ্রিয় করার জন্য সার্জনদের মধ্যে, কার্ডিয়াক সার্জনদের মধ্যে এটা নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, সো দ্যাট তারা যেন আগ্রহী হয়ে এখানে আসেন। পিডিয়াট্রিক সার্জারির শর্টেজ পুরো ওয়ার্ল্ড ওয়াইড, কেননা এটা খুব ডিফিকাল্ট অপারেশন, অনেকক্ষণ লাগে এবং এটা খুব স্ট্রেসফুল, কেননা আপনি শুধু পেশেন্ট নিয়ে ডিল করবেন না, পেশেন্টের বাবা মাকে নিয়েও ডিল করতে হয়। ইংল্যান্ডে কিন্তু খালি 5টা-6টা সেন্টারে হয় পিডিয়াট্রিক্স, এবং কিন্তু আমরা যারা প্রিডমিনেন্টলি অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জন, আমি পিওর অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জন, আমি জানি নজরুল ভাই কিছু কিছু করেন পিডিয়াট্রিক্স, তাদের জন্য খুব ডিফিকাল্ট কিন্তু পিডিয়াট্রিক্স কার্ডিয়াক সার্জারি। পিডিয়াট্রিক্সের ট্রেনিং কমপ্লিটলি ডিফারেন্ট এবং হার্ট ফাউন্ডেশনে হয়, তাই না? যে মানে খুব হাই ফাউন্ডেশনে খুব ভালো হয়। আমি যদি একটু মানে প্রসঙ্গক্রমে আসি, যেহেতু ট্রেনিং এর কথাটি বললেন, যে একই সঙ্গে বাংলাদেশের কার্ডিয়াক সার্জনদের উন্নতির জন্য ট্রেনিং এবং রিসার্চ, এই দুটির প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আমাদের খুব সংক্ষেপে একটু বলেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমার মনে হয় বাংলাদেশে যেই টেন্ডেন্সিটা আমরা আগেও দেখেছি, যে বিদেশ থেকে একটা সার্জন এনে তাকে একটা প্রাইভেট হসপিটালে ট্রেনিংয়ের নাম করে 1 বছর রাখা হলো, এতে ওই প্রাইভেট হসপিটাল আর ওই সার্জনের ছাড়া আর কারো লাভ হয় না। মানে আমাদের দেশে যদি সার্জনদেরকে ট্রেন করতে হয়, এটার অনলি 2টা ওয়ে। একটা ওয়ে হচ্ছে যে সার্জন আনা হবে যারা ট্রুলি ট্রেন করবে আমাদের সার্জনকে, এবং এটার একটা লক্ষ্য থাকতে হবে যে 6 মাসে আপনি কি অ্যাচিভ করবেন, 1 বছরে কি অ্যাচিভ করবেন, হ্যাঁ, এরকম একটা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সিলেক্টিভ কিছু সার্জনকে বিদেশে পাঠাতে হবে, যারা ওখানে একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট টাইম কাজ করে ফেরত এসে তারপর তারা 2 খান স্যারের, প্রফেসর খান যাদের কথা বললেন, এসআর খান স্যার, নবী আলম স্যার, ওনারা কিন্তু ইংল্যান্ডে অনেকদিন কাজ করেছিলেন এবং ওনারা এসে কিন্তু ইয়েটা করেছে। এবং এই যে আমাদের প্ল্যানেটারি হেলথ একাডেমিয়াতে যতজন আছে, আমরা ওখানে 2 জন কার্ডিয়াক সার্জন আছি অলরেডি, আমি 3 জন আছি, আমি আরও 2-1 জনের খোঁজ পেয়েছি, এবং আমাদের সাথে একটা বিদেশি গ্রুপরাও আছে। আমরা কিন্তু ভেরি হ্যাপি গভর্নমেন্ট সেক্টর এসে টেকনোলজি ট্রান্সফার, অ্যাবসলিউটলি, কারণ এখানকার সার্জনদেরকে ট্রেন করতে হবে। দিস ইজ দ্য কি। আমি যদি এসে বিদেশ থেকে পয়সা নিয়ে রুগী দেখে অপারেশন করি, এটা আমার লাভ হবে, রুগী কয়েকজন রুগীর লাভ হবে, ইনস্টিটিউটের লাভ হবে, কিন্তু দেশের লাভ হবে না কোনো। অসংখ্য ধন্যবাদ ডক্টর শাকিল ফরিদ, আপনি খুব চমৎকারভাবে শেষ করলেন, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন স্যার, আপনিও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, বিশেষ করে কার্ডিয়াক সার্জারি এবং মেডিকেল এডুকেশন। যেহেতু এই জায়গাটিতে বর্তমানে মহাপরিচালক হিসেবে রয়েছেন, আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের এই নতুন সংস্কার প্রক্রিয়ায় আপনাদের অবদান নিশ্চয়ই ভবিষ্যতে মেডিকেল শিক্ষাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।
ধন্যবাদ ডক্টর শাকিল ফরিদ। ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে আমরা বাংলাদেশি মেডিকেল শিক্ষার আধুনিকায়ন এবং কার্ডিয়াক সার্জারির যে আধুনিক ধারা, দুটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমাদের সঙ্গে দুজন আমরা বলবো যে লেজেন্ডারি প্রফেসর অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন এবং ইউকের একজন আমি বলবো যে প্রথিতযশা কার্ডিয়াক সার্জন ডক্টর শাকিল ফরিদ আমাদের সঙ্গে ছিলেন। তারা অনেক তথ্য দিয়েছেন এবং বাংলাদেশের এই স্বাস্থ্য সংস্কারে আসলে কী কী জিনিস যুক্ত করা যায়, মেডিকেল এডুকেশন বা স্বাস্থ্য চিকিৎসা শিক্ষার আরও কিছু উন্নতির ধারাগুলো কিভাবে অব্যাহত রাখা যায় এই বিষয়ে ওনারা কথা বলেছেন। আমরা চিন্তা করি এবং ভাবি যে আসলে এই জায়গাটি যদি সমুন্নত হয় তাহলে নিশ্চয়ই আমাদের ডাক্তাররা সমগ্র বিশ্বের বুকে আরও উজ্জ্বল মহিমান্বিত রূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।